কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। কর্নেল নিষ্পলক চোখে তাকিয়ে তেমনি পাগলাটে হাসি ঠোঁটে রেখে একটু এগিয়ে এলেন। অবাক হয়ে বলল, আরে কথা বলবেন তো, অমন করছেন কেন? কর্নেল প্যান্টের পকেট থেকে চুরুট বের করলেন, দৃষ্টি কিন্তু আমার দিকেই। চুরুটটা ঠোঁটে রেখে লাইটার ধরাচ্ছেন। সেই সময় লক্ষ্য করলুম চুরুটটা বাঁ হাতে বের করেছেন এবং লাইটার ধরাচ্ছেন ডান হাতে। এতকাল ওর অভ্যেসের সঙ্গে পরিচিত আমি, ডান হাতে চুরুট নিয়ে বাঁ হাতে লাইটার জ্বালেন। দ্বিতীয়বার খটকা লাগলো ওর কপালের দিকে তাকিয়ে। ওর কপালে বাঁ দিকে একটু কাটা দাগ আছে, কিন্তু এখন দেখছি দাগটা ডান দিকে। দেখা মাত্র আপকে পিছিয়ে এসে চেঁচিয়ে উঠলাম, কর্নেল কর্নেল, আপনি উল্টো মানুষ। আজ শুনবেন কর্নেলের আরেকটি কাহিনী, কর্নেলের সায়েন্স ফিকশন, ওজরাকের পাঞ্জা গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব। এতদিন কর্নেলের নানান রকম তদন্ত কাহিনী আপনাদের শুনিয়েছি। এবারে আজকে আসুন কর্নেলের একটি সায়েন্স ফিকশন কাহিনী আপনাদের শোনাই। একটু স্বাদ বদল তো করতে সবারই ইচ্ছে হয়। কর্নেলের এই অন্য ধারার গল্পটি নিশ্চয়ই শুনতে আপনাদের ভালোই লাগবে। কর্নেল প্রেমী শ্রোতা বন্ধুদের জন্য আমাদের আজকের এই নিবেদন, ওজরাকের পাঞ্জা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না। আর যদি ভালো লাগে তাহলে এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আসুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, ওজরাকের পাঞ্জা গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব। সঙ্গে সঙ্গে কর্নেল অদৃশ্য। আমিও ঝোপ জঙ্গল ভেঙে পাথরে আচার খেতে খেতে একেবারে তাঁবুর সামনে গিয়ে ধপাস করে বসে পড়লাম। হালাকু দৌড়ে এসে বলল, কি 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 হয়েছে হুজুর, কি হয়েছে? কিছু না, কিছু না। ধাক্কাটা সামলে নিতে সময় লাগলো। বারবার মনে হচ্ছিল ব্যাপারটা হয়তো আমি চোখ দিয়ে দেখিনি, মন দিয়ে দেখেছি, অর্থাৎ নিতান্তই দিবা স্বপ্ন। তুত গাছের ছায়ায় স্নিগ্ধ বাতাসে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে অকারণে দিন দুপুরে ভূত দেখার মতোই উল্টো কর্নেল দর্শনের কোনো মানে হয় না। হালাকো আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তখনও। একটু ধাতস্থ হবার পর বললাম, তেমন কিছু না সর্দার, নাহারের ওপারের জঙ্গলে বাঘের মতো কি যেন একটা দেখলাম। হে মুল্লুকে শের কোথা আছে হুজুর? নিশ্চয়ই তাহলে ওই বজিকুই দেখেছেন। বজিকুই? সে আবার কি জানোয়ার? বুনো পাহাড়ি ছাগল। হালাকু নিশ্চয়ই আইবেক্সের কথা বলছে। সে কিছুক্ষণ বেজিকুই নিয়ে বকবক করল, তারপর চলে গেল তাদের তাঁবুর দিকে। একটা গাছের তলায় ভেড়ার মাংস কাটা হচ্ছে। আমাদের সম্মানে গুজারদের ডেরায় আজ ভোজ দেওয়া হবে। রান্নাবান্নার আয়োজন চলছে ওখানে। একটু পরে রিয়া এলো সুন্দর নকশা আঁকা চীনামাটির পাত্রে এক গাদা শুকনো ফল নিয়ে। থালাটা সে বাঁ হাতে নামিয়ে রাখতেই আঁতকে উঠে বলল, ও কি রিয়া, তুমি বাঁ হাতে থালা রাখছো যে? অপ্রস্তুত হয়ে ডান হাত ঠেকালো থালায়, মুখে কাঁচুমাচু হাসি। তবু সন্দেহ গেল না, মায়াবী ওজরাক
রিয়ার প্রতিবিম্বকে পাঠিয়েছে কিনা বোঝা দরকার। বললাম, আচ্ছা রিয়া, তুমি কোন হাতে খাবার খাও? রিয়া খুব অবাক হয়ে ডান হাতটা দেখালো। তখন সন্দেহটা চলে গেল। শুকনো ফলের থালাটা তাঁবুর ভেতর রেখে একটা পাথরের ওপর বসে রইলুম, দৃষ্টি পশ্চিমে নাহারের ওদিকে। কিছুক্ষণ পরে দূরে ঘাসের জঙ্গলে চলমান একটা ছাই রঙা টুপি দেখতে পেলুম। অমনি সতর্ক হয়ে উঠল। টুপি পরা লোকটি ঘাসের জঙ্গল থেকে বেরিয়ে নহরের পাড়ে এলো। হ্যাঁ, কর্নেল নীলাদ্রি সরকার তো বটেই, কিন্তু আসল না জাল, প্রকৃত কর্নেল না দর্পণবিম্ব কর্নেল, সিধে কর্নেল নাকি উল্টো কর্নেল? ওজরাকে দেশের সীমান্তে এসে এবার থেকে পদে পদে সতর্ক থাকা দরকার। নাহার পেরিয়ে সিধে বা উল্টো কর্নেল হনহন করে এগিয়ে আসছেন। বুকে ক্যামেরা ও বাইনোকুলার তেমনি ঝুলছে। প্রজাপতি ধরা লাঠি ও জাল অবশ্য নিয়ে বেরোননি। ওকতলায় পৌঁছে হাসি মুখে যেই সম্ভাষণ করেছেন, হ্যালো ডার্লিং, পকেট থেকে রিভলভার বের করে গর্জে উঠেছে আমি। হ্যান্ডস আপ! থতমত খেয়ে দাঁড়িয়ে গেলেন দোয়াত তোলে। একটু নড়লেই গুলি ছুড়ব। দাঁড়ান, আগে পরীক্ষা করি, তারপর। জয়ন্ত, জয়ন্ত, কি আশ্চর্য! সতর্কভাবে কয়েক পা এগিয়ে গিয়ে কপালের দাগটা দেখলুম। ঠিক বাঁ দিকেই আছে, তবু নিঃসন্দেহ হওয়া দরকার। চুরুট বের করে লাইটার জেলে ধরিয়ে নিন। ডার্লিং, আমি উল্টো উল্টো নই, একেবারে সিধে। বুঝেছি। কিছুক্ষণ আগে ওই ঘাসের জঙ্গলে আমিও একজন উল্টো জয়ন্তকে দেখে এলুম। কি বললেন? তুমি কোথায় উল্টো কর্নেল দেখলে? ওই তো ওইখানে। উল্টো তুমি একেবারে রাশিয়ান ব্যালে নাচ দেখিয়ে আমাকে মুগ্ধ করে দিয়েছ। ওহ, সে কি নাচ তোমার! বলশয়ের স্টেজে এমন হংস নৃত্য নাচলে রুশ নাচিয়েদের মাথা হোয়াইট হয়ে যেত। আর উল্টো আপনি কিন্তু বদ্ধ পাগল। তা স্বাভাবিক, সিধে আমির মধ্যে কিছু পাগলামি থাকা যখন সম্ভব। বাপরে, মুখে পাগলাটে হাসি, চোখে পাগলাটে চাউনি। ওজরাক যেই হোক, আমাদের নিয়ে তামাশা শুরু করেছে দেখছি। আমার সব থিওরি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে জয়ন্ত। এতকাল অসংখ্য রহস্যের মোকাবিলা করেছি এবং অদ্ভুত অদ্ভুত ঘটনার চুলচেরা ব্যাখ্যাও করতে পেরেছি, কিন্তু এবার যে রহস্যের সামনে এসে পড়েছি তার সম্ভবত কোনো পার্থিব ব্যাখ্যা নেই। আপনি কি তাহলে জিনের অস্তিত্বে বিশ্বাসী হলেন কর্নেল? জানি না, সত্যি কিছু জানি না। আমার প্রাজ্ঞ বন্ধুকে এমন হতাশাগ্রস্ত কখনো দেখিনি। সারা দুপুর তাকে ভীষণ গম্ভীর ও চিন্তাকুল দেখছিল। গুজরাটদের সামাজিক ভোজে গিয়ে উনি নামমাত্র আহার করলেন। প্রকাণ্ড চাপাটি, ভেড়ার মাংস, মধু, ছাগলের দুধ, শুকনো ফল, আয়োজনের কোনো ত্রুটি ছিল না। খাওয়ার পর উদ্দাম নাচ গান শুরু করলো ওরা। রিয়াও খুব নাচল। এক ফাঁকে আমরা দুজনে কেটে পড়েছিল। তাঁবুতে একটু বিশ্রাম নেওয়ার পর কর্নেল বললেন, ইচ্ছে ছিল রিয়াকে টোপ হিসেবে ব্যবহার করব, কিন্তু আর সাহস করে ঝুঁকি নিতে পারছি না। চলো দুজনেই রওনা হই। কথাটা বুঝতে পারলাম না। জিজ্ঞেস করেও কোনো জবাব পেলাম না কর্নেলের। শুধু মনে পড়ল হালাকুকে কর্নেল সকালে বলছিলেন রিয়াকে নিয়ে সেই উফো নামার জায়গায় যাবেন। মাইল তিনেক পাথুরে মাটি আর ঘাসের জঙ্গল ভেঙে যেখানে পৌঁছলুম, সেখান থেকে পূর্বে কান্দ্রা শহর এবং SRL অবজারভেটরি ইত্যাদি পরিষ্কার দেখা যাচ্ছে। পশ্চিমের পাহাড়ে আজও সেই আলোর অপরূপ নানান রঙের খেলা দেখা যাচ্ছিল। প্রায় 30 বর্গমিটার জায়গা কালো হয়ে আছে। কর্নেল সাবধান করে না দিলেও ওই ছাইয়ের ত্রিসীমানায় যেতুম না। কর্নেল হাঁটু মুড়ে এক প্রান্তে বসে ছাই দেখতে দেখতে বললেন, কাল রাত্রে মনে হচ্ছিল ইউএফও নামার জায়গাটা এত দূরে নয়। নেহাত চোখের ভুল। দেখতে পাচ্ছ জয়ন্ত, কতখানি জায়গায় ঘাস পুড়ে ছাই হয়ে গেছে।
সকালে ডাক্তার সোম এবং যারা এসেছিলেন অনেকে ছাই তুলে নিয়ে গেছেন দেখছি। তেজস্ক্রিয়তা থাকাও হয়তো সম্ভব ছাইয়ের মধ্যে। তাহলে ও অত কাছে বসে আছেন কেন? উঠে আসুন। কর্নেল একটু হাসলেন, উঠে দাঁড়িয়ে বললেন, থাকলেও সে তেজস্ক্রিয়তার পরিমাণ খুবই সামান্য হবে, ক্ষতি করার ক্ষমতা হয়তো খুবই কম। চারদিকে চক্কর দিয়ে এলেন কর্নেল, মনে মনে হিসেব কষে বললেন, ইউএফওটা যদি চৌম্বক শক্তি সম্পন্ন বিমানই হয় আয়তনে খুবই ছোট, ব্যাস বড়জোর 10 ফুট, তার বেশি কিছুতেই না। 3টে ঠ্যাং ছিল, ওই দেখো 3টে গর্ত। আকার কাল রাত্রে যা দেখেছি কিছুটা কমলা লেবুর মতো, ওপর ও নিচেটা চাপা। আমার তো মনে হচ্ছিল ফ্যানের বডি অংশটার মতো। কতটা তাই বটে। বলে এগিয়ে গেলেন। কি ওটা? তারপর হেঁট হয়ে যে জিনিসটা কুড়িয়ে নিলেন সেটা আমার পরিচিত ওজরাকের পাঞ্জা। কর্নেল পাঞ্জাটা দেখতে দেখতে বললেন, ডক্টর সমেদের এটা চোখে পড়া উচিত ছিল, পড়েনি কেন? ওরা চলে যাওয়ার পর ওজরাক হয়তো পাঞ্জাটা আপনার জন্যই রেখে গেছে। কর্নেল আমার রসিকতায় মন দিলেন না, পাঞ্জাটা পকেটস্থ করে বললেন, চলো তো ওদিকটা দেখে আসি। আমরা সিধে নাক বরাবর পশ্চিম দিকে হেঁটে চলল। চূড়ায় চূড়ায় সেই বিচিত্র বর্ণালী এখনো বিচ্ছুরিত হচ্ছে, পিচকিরির ধারার মতো নেমে আসছে সবুজ তৃণভূমিতে। চোখ ধাঁধানো ওই অপার্থিব ইন্দ্রজাল মস্তিষ্ককে আচ্ছন্ন করে ফেলছিল। মাইলটাকে এগিয়ে সেই নহরটা দেখতে পেল। একটু দ্বিধা হচ্ছিল, অস্বস্তিও জাগছিল, কিন্তু কর্নেলকে অনুসরণ করতেই হলো। নহরের ওপারে কিছু দূরে গিয়ে পাহাড়ের ছায়ার মধ্যে পৌঁছলুম আমরা। আরও কিছুটা যাওয়ার পর চূড়ার বর্ণালী আর দেখা যাচ্ছিল না। আমাদের সামনে খাড়া দাঁড়িয়ে আছে কঠিন গ্রানাইট শিলার আকাশবেদী দেয়াল। নিচে বিশাল বিশাল পাথরের চাই পড়ে আছে। যুগ যুগ ধরে ভেঙে পড়েছে ওই দেয়ালের চামড়া। সেগুলোর ভেতর দিয়ে এগিয়ে কর্নেল একখানে দাঁড়ালেন, তারপর বাইনোকুলারের সাধারণ লেন্সে আরও একটা লেন্স এঁটে দিলেন। কিছুক্ষণ চূড়াগুলো খুঁটিয়ে দেখার পর বললেন, আশ্চর্য না, এই পাহাড়ের কোনো চূড়োতেই এক চিলতে বরফ জমেনি। এ তো অসম্ভব ব্যাপার। চারদিকের সব পাহাড়ের মাথায় বরফ জমে আছে, শুধু ওই অংশটায় বরফ নেই। অবাক লাগছে। ডক্টর সোম এই বৈশিষ্ট্যের কথা তো বলেননি। সূর্য কালো পাহাড়ের পেছনে নেমেছে, তাই চূড়াগুলোর শীর্ষরেখা রঙিন দেখাচ্ছে এবং আকাশেও খানিকটা জায়গা জুড়ে রঙিন ছোপ পড়েছে। সেদিকে তাকিয়েছিলুম তন্ময় হয়ে। হঠাৎ কোথাও গুলির শব্দ শোনা গেল কয়েকবার। এবং কর্নেলের চাপা গলার ডাকে সম্বিত ফিরল। কর্নেল চাপা স্বরে বললেন, তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। তুমি বরং বাদিকে। কোথায় যাবেন? চলুন, আমিও যাচ্ছি। না, তুমি এখানে পাথরের আড়ালে বসে বাঁদিকে লক্ষ্য রাখো। কাউকে দেখতে পেলে কিনা আমাকে বলো। ওদিকে লক্ষ্য রাখার জন্য তোমাকে এখানে থাকতে হবে। মাথা মুন্ডু বুঝলুম না। একা থাকতে আমার অস্বস্তিও হচ্ছিল, কিন্তু বরাবর ওর কথা মেনে চলেছি, এখনো মেনে নিলুম। ভেবে পেলাম না কে এমন জায়গায় এসে গুলি ছুটছে, কেনই বা ছুটছে। কর্নেল গুঁড়ি মেরে এগিয়ে পাথর ও ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। আমি ওর কথা মতো একটা পাথরের আড়ালে বসে বাঁদিকে লক্ষ্য রাখল। বসে আছি তো আছি, তাকিয়ে থাকতে থাকতে চোখ জ্বালা করছে। দিন শেষের আবছায়া ক্রমে ঘন হয়ে যাচ্ছে, কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। কিন্তু কর্নেলের যেমন ফেরার নাম নেই, তেমনি বাঁদিকে তাকিয়ে এতক্ষণ কারোর টিকিটি পর্যন্ত চোখে পড়েনি। আধার জমে এলে অসহ্য লাগলো, অস্বস্তিটাও বেড়ে গেল। এখন কর্নেল ফিরে এলে তিনি সিধে না উল্টো কর্নেল তাও বোঝা কঠিন হবে যে। তাছাড়া একেবারে ওজরাকের এলাকায় এসে পড়েছে, খপ করে ধরে মহাকাশে কোনো অজানা গ্রহে নিয়ে গিয়ে ফেললে আর এই চিরচেনা পৃথিবীতে ফেরার কোনো চান্স নেই। মরিয়া হয়ে উঠে দাঁড়ালো, টর্চ জেলে নাড়তে নাড়তে গলা ফাটিয়ে ডাকতে লাগলো, কর্নেল, কর্নেল। সত্যি বলতে কি, এই ডাকাডাকি নেহাত আতঙ্কের চোটে। কোনো সাড়া এলো না। কর্নেল, কর্নেল। আরো বার কতক দিকে হঠাৎ মাথায় এলো কর্নেলের নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। এতকাল
কত সাংঘাতিক বিপদ থেকে, এমনকি মৃত্যুর মুখ থেকে ওই বৃদ্ধ আমাকে উদ্ধার করে এনেছেন, আর আমি ওর বিপদের সময় আতঙ্কে পাগলের মতো কাণ্ড করছি। পকেট থেকে গুলি ভরা রিভলভার বের করে উনি যেদিকে গেছেন সেদিকে এগিয়ে চললাম। এবার আমার মনে সাহস আর জেদ ফিরে এসেছে। ওজরাক হোক আর যেই হোক, একটা হেস্তনস্ত না করে ছাড়বো না। কিছু দূর এগিয়ে পাহাড়ের দেয়ালের ঠিক নিচে এক জায়গায় টর্চের আলো ফেলে চমকে উঠলুম। কেউ চিত হয়ে পড়ে আছে পাথরের ওপর। বুকের ভেতরটা দরাজ করে উঠল, কিন্তু কাছে গিয়ে দেখি কর্নেল নন, অচেনা একজন লোক। চোখ বুজে নিষ্পন্দ পড়ে আছে, পরনে সাধারণ প্যান্ট শার্ট আর চামড়ার জ্যাকেট। মুখের গড়নে কাশ্মীরি বলেই মনে হচ্ছিল। বেঁচে আছে কিনা হাতের নাড়ি পরীক্ষা করে দেখার জন্য ওর ডান হাতটা যেই তুলতে গেছি, এক মুঠো ছাই উঠে এলো হাতে। অমনি হাত ঝেড়ে পিছিয়ে এলো। টর্চের আলো কমে এসেছে ততক্ষণে, ব্যাটারি ফুরিয়ে গেছে। তাহলে ভীষণ অসহায় বোধ করলুম। সেই সঙ্গে আতঙ্কটা আবার টেনে ধরল আগের মতো। এই হতভাগ্য লোকটিও নির্ঘাত ওজরাকের বলি। এখানে কেন এসেছিল সে? কর্নেলও কি এমনি ছাই হয়ে পড়ে আছেন কোথাও? টর্চের আলো নিভিয়ে দিলাম। তারপরই একটু দূরে কর্নেলের কণ্ঠস্বর শুনে চমকে উঠলুম। জয়ন্ত নাকি? আমার গায়ে টর্চের আলো পড়ল। বোবা ধরা গলায় বললুম, আপনি কর্নেল তো? হ্যাঁ ডার্লিং, তুমি যা ভাবছো তা নই। টর্চ নিভে গেল। তখন আমার টর্চ জেলে দেখি কর্নেল এবং একজন লোক এগিয়ে আসছে। কপালের কাটা দাগটা দেখে নিতে ভুল করলুম না, প্রকৃত কর্নেলই বটে। উত্তেজিতভাবে বললুম, এখানে একটা ডেড বডি পড়ে আছে, একেবারে ছাই হয়ে গেছে পুড়ে, অথচ চেহারা অবিকৃত, পোশাকও। দেখেছি, কিন্তু তোমার ভয় পেয়ে ছোটোছুটি চেঁচামেচি করা উচিত ছিল না। জোর বেঁচে গেছো। তোমাকে ওখানে বসে থাকতে বলেছিলাম। আধারে কিছু দেখা যাচ্ছিল না যে, তাছাড়া আপনার দেরি দেখে। ঠিক আছে কাশিম সাহেব, আর এখানে নয়, চলুন, যেতে যেতে কথা হবে। হতভাগ্য বশির খায়ের ডেড বডি ফেলে রেখে যেতে হচ্ছে, এটাই দুঃখ। কাশিম খাঁ প্রতিরক্ষা দপ্তরের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন অফিসার। আর যে লোকটা পুড়ে ছাই হয়ে পড়ে আছে, সেই বশির খাঁ তারই একজন স্থানীয় এজেন্ট। বশির তাকে গোপনে খবর দিয়েছিল পশ্চিম পাহাড়ের ওখানে কিছুদিন থেকে সন্দেহজনক লোকের গতিবিধি তার নজরে পড়েছে। আসলে বশির ছিল ডাবল এজেন্ট। চীন ও পাকিস্তানের সাহায্যে একটি দেশদ্রোহী গোষ্ঠী কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন রাষ্ট্র করার জন্য বহুদিন থেকে চক্রান্ত করছে। সেই গোষ্ঠীর সাংকেতিক নাম লাল আপেল। বশির এদের কাছেও টাকা খেত। গত রাত্রে উফো নামার ফলে কাংরা এলাকায় প্রতিরক্ষা দপ্তরের লোকেদের মধ্যে খুব উত্তেজনা ছিল। বশির সেই সুযোগে কাসিম খাঁকে পশ্চিম পাহাড়তলিতে যেতে বলেছিল মিথ্যে খবর দিয়ে। ওখানে ওত পেতে বসেছিল লাল আপেলের একজন ঘাতক। কিন্তু তারপরেই ঘটেছিল ভারী অদ্ভুত ঘটনা। কাসিম খাঁ যখন বশিরের কথা মতো নির্দিষ্ট জায়গায় পৌঁছেছেন, দেখলেন বশির পাহাড়ের খাড়া দেয়ালের নিচে দাঁড়িয়ে তাকে ইশারায় ডাকছে। সেই রকমই অবশ্য কথা ছিল, কিন্তু কাসিম খাঁ ওর কাছে যাবার জন্য সবে পা বাড়িয়েছেন, হঠাৎ দেয়াল ফুঁড়ে এক ঝলক বিদ্যুৎ খেলে গেল যেন, এবং সঙ্গে সঙ্গে বশির পড়ে গেল নিঃশব্দে। বিদ্যুতের ঝলকটা বড়জোর 1 সেকেন্ডের জন্য। কাসিম খাঁ থমকে দাঁড়িয়েছিলেন। তারপর দেখলেন বশিরের বাঁ দিকে একটা পাথরের আড়াল থেকে একজন লোক পড়ি কি মরি করে দৌড়ে পালাচ্ছে, তার মাথায় লাল রুমাল বাঁধা। সঙ্গে সঙ্গে কাসিম খাঁ বুঝতে পেরেছিলেন লোকটা লাল আপেল দলের, তাই রিভলভার তাক করে গুলি ছুড়েছিলেন। কাসিম খাঁ তাড়া খেয়ে সে লুকিয়ে পড়েছিল। সেই সময় কাসিম খাঁ কর্নেলকে ছুটে আসতে দেখেন। দিন শেষের আবছা আলোয় কর্নেলকে দেখে তিনি ভাগ্যিস চিনতে পেরেছিলেন, নইলে কর্নেলকে গুলি খেয়ে পড়ে থাকতে হতো। ততক্ষণে কাসিম খাঁ বশিরের মতলব বুঝতে পেরেছেন। কর্নেল এবং তিনি সেই লাল আপেলের ঘাতককে খুঁজতে থাকেন, কিন্তু লোকটাকে খুঁজে পাওয়া যায় না। তার কিছুক্ষণ পরেই আমি কর্নেলের খুঁজে সেখানে গিয়ে পড়ি। কাসিম খাঁর রিভলভারের গুলি খেয়ে আমাকেও চিত হয়ে পড়ে থাকতে হতো, ভাগ্যিস কর্নেল তাকে বাধা দিয়েছিলেন।
গুজরাটদের তাঁবুতে ফিরে আসার পথে কর্নেল এই কাহিনী আমাকে শুনিয়ে বললেন, জয়ন্ত, ওজরাক যেই হোক, মারাত্মক লেসার রশ্মিকে অস্ত্র হিসেবে সে ব্যবহার করছে। তবে আমরা লেসার অস্ত্র বলতে যা বুঝি তার চেয়ে উন্নত মানের এবং সাংঘাতিক তার অস্ত্র। কিন্তু বশিরের উপর তার রাগের কারণ কি? কাসিম খাঁ হাসতে হাসতে বললেন, আরে বসির তো কোনো বিয়াদপি করে থাকবে তার সাথে। আপনার জিপ তো লেকের কাছে, তাহলে কিছুক্ষণ আমাদের তাঁবুতে কাটিয়ে যান। আজ থাক কর্নেল, বহুত দের হয়ে যাবে। এখনই তো ফিরে গিয়ে আমাকে এই ঘটনাটার রিপোর্ট দিতে হবে। তাছাড়া ওই গুর্জরদের তাঁবুতে আমাকে যাওয়া ঠিক হবে না। ওদের তাঁবুতে আমার খাওয়াবি ঠিক নয়। ওদের মধ্যেও তো লাল আপেলের জ্বর আছে। বলেন কি? সেই রকমই খবর আছে আমাদের হাতে। আপনারাও একটু সাবধানে থাকবেন কর্নেল। চলি, বাই। একটু দূরে গুজরাটদের তাঁবুতে আলো দেখা যাচ্ছিল। কাসিম খাঁ বিদায় নিয়ে অন্ধকারে উধাও হয়ে গেলেন। ভদ্রলোকের সাহসের প্রশংসা করতে হয়। এমন কাণ্ডের পর নার্ভ ঠিক রেখেছেন এবং অন্ধকারে ঘাসের জঙ্গল আর পাথরের দুর্গমতা পেরিয়ে অকুত ভয়ে কেমন হেঁটে গেলেন। অজ্ঞাসটা ফাঁকা জায়গায় কালো হয়ে দাঁড়িয়ে আছে। তলায় একটা কাঠ পুঁতে মশাল জেলে বেঁধে রেখেছে হালাকু। পাথরটাতে বসে বোধহয় আমাদের তাঁবু পাহারা দিচ্ছে সে। হাতে বলল, আমাদের দেখে সেলাম দিয়ে বলল, খুব ভাবনায় ছিলুম হুজুর। যাকে যাকে দেবতাজির কৃপায় ভালো ভালোই ফিরতে পেরেছেন। রাত 11টা অবধি ওদের তাঁবুর ওদিকে নাচ গান চলল। শুকনো ঘাসের ওপর চামড়ার বিছানা আর বালিশে শুয়ে অনভ্যেসের দরুন ঘুম অসম্ভব ব্যাপার। কর্নেলের রীতিনীতি আলাদা। উনি গাছের ডালে শুয়েও নাক ডাকিয়ে ঘুমোতে পারেন দেখেছি। শুয়ে ঘুম জড়ানো গলায় বললেন, খামুকা মির্জা সাহেবকে কাগজে বিজ্ঞাপন দিতে পাঠালাম। এক গাদা টাকা গচ্চা যাবে। নিশুতি রাতে নবাবের রত্নালঙ্কারের লোভে কোনো চোর আসবে না। আসলে আমি ওজরাককে ভুল বুঝেছিলাম। ল অফ প্যারিটি, নেচারস লেফট হ্যান্ড টুইস্টের পদ্ধতি। নাক ডাকার মধ্যে কর্নেল যেন ঘুমের দেশে যেতে যেতে প্রলাপ বকছেন। বিরক্ত হয়ে ডাকলুম, কর্নেল, কর্নেল। নাক ডাকা থামল। বলো ডার্লিং। কি শুধু ল অফ প্যারিটি প্যারিটি করছেন? আসল ব্যাপারটা কি? মিরর ইমেজ তৈরির কৌশল ওজরাক জানে। হ্যাঁ, তা তো জানি। সেটা আমি আর আপনি সচক্ষে দেখেছি দুজনে। রিয়াও দেখেছিল। আবার নাক ডাকতে থাকলো কর্নেলের। আমার খোঁচাকে জড়ানো গলায় শুধু বললেন, জেরক্স মেশিনের মতো একটা ডুপ্লিকেটিং মেশিনই যথেষ্ট। তার সঙ্গে আইআর প্রজেক্টর। কি বলছেন? ইমেজ রিফ্লেকশন প্রজেক্টর। কর্নেল প্লিজ খুলে বলুন। তালে তালে নাক ডাকতে থাকলো। আর হাত বাড়িয়ে খোঁচাখুচি করেও জাগাতে পারলাম না। শরীর তো নয়, পাথর। তাঁবুর সামনে হালাকু আগুনের কুণ্ড চেলে দিয়েছিল। এখনো আগুন ধুকধুক করছে। ওদের নাচ গান থেমে গেছে। নিঃশ্বাস স্তব্ধ তৃণভূমিতে মাঝে মাঝে রাত পাখির ডাক শোনা যাচ্ছে। কখনো ঘুম জড়ানো গলায় কুকুরগুলো ডেকেই চুপ করে যাচ্ছে। হালাকু যে কম্বল দিয়েছে সেটা খুবই কর্কশ। ভেড়ার লোম দড়ির মতো পাকিয়ে তৈরি। তার উপর আঠা দিয়ে একরাশ পশম এঁটেছে। কিন্তু যত নরম হোক কিংবা গরম হোক, অস্বস্তিকর। রাত 12টার পর সেই পাহাড়ি ঝোড়ো হাওয়াটা সনসনিয়ে এসে গেল। ঘাসের জঙ্গলে ভুতুড়ের শব্দ হতে থাকলো। আমাদের তাঁবুর মুখ পূর্ব দিকে। ঝড়টা বইছে পশ্চিম থেকে। কিন্তু তা সত্ত্বেও তাঁবুর তলা দিয়ে কনকনে বিচ্ছিরি হাওয়া ঢুকে তোলপাড় জুড়ে দিল। তাঁবুটাই মাঝে মাঝে উড়ে যাওয়ার ভঙ্গি করছে। চুপচাপ কম্বলের ভেতর সেঁটে থাকলো। হঠাৎ খেয়াল হলো, হালাকু বলে গেছে কুণ্ডের আগুনটা যেন শোবার আগে নিভিয়ে ফেলি, কারণ রাতের ঝড়টা এলে অঙ্গার উড়ে ঘাসের জঙ্গলে পড়বে এবং আগুন ধরে যাবে। পর্দার ফাঁকে উঁকি মেরে দেখি ঝড়ের ধাক্কায় প্রায় নিভে যাওয়া আগুন চাঙ্গা হয়ে উঠেছে
এবং ফুলকি চড়াচ্ছে চিড়বিড়িয়ে। দেখা মাত্র বেরিয়ে এলো। পাশেই জল ভরা মাটির পাত্র আছে, পাত্র থেকে জল ঢেলে আগুনের কুমড়োটা নিভিয়ে দিল। তারপর হেঁট হয়ে তাঁবুতে ঢুকতে যাচ্ছে, মাথার পেছনে খটাস করে আঘাত লাগলো। প্রচন্ড আঘাত, মাথা ঘুরে গেল। 1 সেকেন্ডের জন্য মনে হলো তাঁবুর কাঠেই হয়তো আমার ধাক্কা লেগেছে। তারপর কি হয়েছে আর জানি না। চোখ খুলে কিছুই বুঝতে পারছিলাম না। একটা বদ্ধ পাথরের ঘর, ঢালু মতো এবড়ো খেবড়ো তার ছাদ এবং একটা গোল গুলগুলি দিয়ে দিনের আলো এসে পড়েছে। 2 জন লোক একপাশে বসে ফ্লাস্ক থেকে চা বা কফি ঢেলে খাচ্ছে। তাদের মাথায় লাল রুমাল বাঁধা, পাশে 2টো স্টেন গান পড়ে আছে। অমনি মনে পড়ে গেল লাল আপেলের কথা। উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু মাথায় অসহ্য যন্ত্রণা। অনেক কষ্টে অবশ্য উঠতে পারলাম। লোক 2টো কুতকুতে চোখে আমার দিকে তাকিয়ে পাত্রে চুমুক দিচ্ছিল। একজন দুর্বোধ্য ভাষায় অপরজনকে কিছু বলল, অপরজন মাথা নাড়ল। তখন প্রথমজন ভাঙা ভাঙা হিন্দিতে আমাকে বলল, হ্যাঁ বাঙালি বুড়বাক, তুই কি খবরের কাগজের লোক? হ্যাঁ, তোমরা আমাকে ধরে এনেছো কেন? তোকে আমাদের লড়াইয়ের কথা লিখে তোর কলকাতার কাগজে পাঠাতে হবে। কি লড়াই তোমাদের? কাশ্মীরের লোক চায় স্বাধীন কাশ্মীর, তাই তারা লড়াই করছে। কাশ্মীরের লোক ভারতে থাকতেই চায়। কাশ্মীর ভারতেরই অংশ, তাই স্বাধীনতার পর এতকাল ধরে তারা ভোট দিয়ে ভারতের অন্যান্য রাজ্যের মতো সরকার গড়ছে। স্বাধীন কাশ্মীর চাইলে তারা কেউ ভোট দিত না, ভোট বয়কট করত। ভোট দিচ্ছে তারা বাধ্য হয়ে। তোমাদের সঙ্গে তর্ক করার ইচ্ছে আমার নেই, কারণ তোমরা মিথ্যেবাদী। দ্বিতীয় লোকটি আমার চোয়ালে ঘুষি মারল। প্রথম লোকটি তাকে বাধা দিয়ে বলল, মেজাজ ঠিক রাখো দোস্ত। হ্যাঁ বুড়বাক, শোন, কাশ্মীরি বুড়বাকরাই ভোট দিচ্ছে। তুই আমাদের ন্যায্য লড়াইয়ের কথা লিখে দস্তখত করে দিবি। আমাদের লোক কলকাতায় তোর কাগজের ঠিকানায় পাঠিয়ে দিবে। আমি লিখলেও তা ছাপা হবে না। দুজনেই একটু অবাক হলো। প্রথমজন বলল, কেন কেন ছাপা হবে না? তুই তো কাগজের রিপোর্টার। যা পাঠাবি তাই ছাপা হবে। না, হবে না। খবরের কাগজ যা খুশি ছাপতে পারে না। বলেছিলুম দোস্ত, এভাবে কাজ হবে না। ওকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দি চল। ওকে ছেড়ে দিলে উল্টে আমাদের বিরুদ্ধে লিখে সরকারকে খেপিয়ে দেবে। এবার প্রথম লোকটি কাঁধের ব্যাগ থেকে একটা কাগজ বের করে আমাকে দিল। ইংরেজিতে টাইপ করা কাগজ। পড়ে তো আমার চক্ষু স্থির। আমি দৈনিক সত্যসেবকে খবর পাঠাচ্ছি। কাশ্মীরের জনগণের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি তারা স্বাধীন কাশ্মীর চায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারলাম লাল আপেলের উগ্রপন্থীরা রীতিমতো শিক্ষিত এবং চতুর লোক। সব খবর ওদের নখদর্পণে। প্রথম লোকটি বলল, দস্তখত করে দে। কাগজটা ছিঁড়ে ওর মুখের ওপর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে সেও উঠে দাঁড়ালো, সঙ্গীকে কিছু বলল। তারপর 2 জন আমাকে হ্যাঁচকা টানে ওঠালো, ঠেলতে ঠেলতে নিয়ে চলল দরজার সামনে একটা চাতালের মতো। সেখানে গিয়েই আমার বুক কেঁপে উঠল, মাথা ঘুরতে থাকলো। চারদিকে খাড়া সব পাহাড় এবং সামনে অতল খাদ। সেই খাদের নিচে অন্ধকার থমথম করছে। তাহলে এবার নরকে গিয়ে রিপোর্টারি করো বলে দুজনেই আমাকে প্রচন্ড ধাক্কা মারল। গড়িয়ে পড়লুম শূন্যে। আর্তনাদ করে উঠলুম কি জানি না, শুধু টের পাচ্ছিলাম অনন্তকাল ধরে শূন্যে তলিয়ে যাচ্ছে এবং নিচে থমথমে অন্ধকার হাঁ করে আমাকে গিলতে আসছে। হঠাৎ
কিসের ছোঁয়া লাগলো, খুব আরামদায়ক নরম জিনিসে আটকে গেল, অথবা কোনো অলৌকিক বিশাল করতল আমাকে লুফে নিল। কোনো ঝাঁকুনি পর্যন্ত লাগলো না। আস্তে আস্তে চোখ খুলে তাকালুম। একটা বিস্ময়কর পরিবেশ। এইটা একটা ঘরই বটে, কিন্তু চারপাশের দেয়াল ও ছাদ অনুজ্জ্বল নানান রঙের আলো দিয়ে যেন তৈরি। এত রং, অথচ চোখ ধাঁধিয়ে যাচ্ছে না। তার চেয়ে আশ্চর্যের ব্যাপার, আমি আমি শূন্যে চিত হয়ে ভাসছি। পিঠের নিচে কিছু নেই। আমার সামনে একটু তফাতে দাঁড়িয়ে আছে একটা মানুষের গড়নের পুতুল। হ্যাঁ, পুতুলই বটে, সাদা কাচের পুতুল। তার সারা দেহে নানান রঙের আলোর স্রোত বইছে। তার পরনে কোনো পোশাক নেই, অথবা ওই হরেক রঙা চঞ্চল আলোই তার পোশাক। বর্ণনা দেওয়া অসম্ভব। তার মুখটা পুতুলের মুখের মতো আঁকানো, চুলগুলো লাল, চোখ দুটো নীল, ঠোঁট দুটোও লাল। তার চোখের ওপর ভুরু বলতে কিছু নেই, অথচ কি সুন্দর তার চেহারা। পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীর তুলিতে আঁকা একটি ছবি যেন। সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলুম, পারলুম না। যতবার পা দুটো নিচের মেঝের দিকে নিয়ে যাচ্ছি, আবার ভেসে উঠছি। এবার মনে হলো আমি ভরশূন্য অবস্থায় আছি সম্ভবত। মহাকাশযানের ভেতর মহাকাশচারীদের এমন অবস্থা টিভিতে কয়েকবার দেখেছি বটে। তারপর টের পেলুম ওই রঙিন পুতুলের মতো প্রাণীটা আমাকে কিছু বলছে। তার ঠোঁট দুটো কিন্তু নড়ছে না, অথচ আমার মাথার ভেতর তার কথা ভেসে উঠছে অনুভূতি মালার মধ্যে দিয়ে। সে বলছে, তোমার কোনো ক্ষতি করব না, ভয় পেও না। আর দেখো, আমি তোমার সঙ্গে স্নায়বিক তরঙ্গের ভাষায় কথা বলছি। তুমিও বলার চেষ্টা করো, আমি বুঝতে পারবো। নাও, চেষ্টা করো। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। স্নায়বিক তরঙ্গের ভাষাটা আবার কেমন রে বাবা? বন্ধু, ব্রেন ওয়েভের কথাই আমি বলছি। মনকে তোমার বক্তব্যের দিকে একাগ্র করতে হবে। তুমি যা বলতে চাইবে তার সঙ্গে অন্য চিন্তাকে এনে ফেলো না। চেষ্টা করে দেখো, পারবে। মনকে একাগ্র করে চিন্তার মধ্যে বললুম, তুমি কে বন্ধু? ওজরাক। তুমি তাহলে ওজরাক? আমার স্নায়ু তরঙ্গে ওজরাকের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। চিন্তা দিয়ে বললাম, আমাকে কোথায় এনেছো? আমার পৃথিবীর ঘাঁটিতে, কান্দ্রার পশ্চিম পাহাড়ে। আর কোথায় আছে তোমার ঘাঁটি? তোমাদের জানা গ্রহ বৃহস্পতিতে। তোমার দেশ কোথায়? আলফা সেঞ্চুরি একটি গ্রহে। এখান থেকে 4.3 আলোকবর্ষ দূরে। এই অবশ্য তোমাদের হিসেব। তোমাদের সময়ের মাপের সঙ্গে আমাদের সময়ের মাপের কোনো মিল নেই। তুমি কি পাঞ্জা ফেলে রাখো যেখানে সেখানে? হ্যাঁ, তোমাদের মনে কৌতূহল সৃষ্টির জন্য, যদি কেউ যোগাযোগ করে সেই ভেবে। কান্দ্রার নবাবের নূরে আলম কি তুমি নিয়ে এসেছো? হ্যাঁ, জিনিসটা আমারই অসাবধানে পড়ে গিয়েছিল। একটা লোক কুড়িয়ে নিয়ে গিয়েছিল। তোমাদের সময়ের হিসেবে এই ঘটনা 200 বছর আগে। যাই হোক, পরে জানতে পেরে রোবট পাঠিয়ে নিয়ে এসেছি। আমাদের বিভিন্ন জাদুঘর থেকে যেসব রত্ন আর মূর্তি চুরি গেছে, তাও কি তোমারই কীর্তি? আমারই। কেন এসব করেছো? ওগুলোর বস্তু প্রতিবিম্ব সৃষ্টি করব বলে। কাজ হয়ে গেলে ওগুলো ফেরত পাঠাবো। প্রতিবিম্ব কেন সৃষ্টি করবে? দেশে ফিরে গিয়ে সবাইকে দেখাবো। কিছু নিদর্শন নিয়ে যাওয়া তো উচিত।
কিন্তু এসআরএল থেকে অ্যান্টিম্যাটার ডিটেকশন যন্ত্র কেন নিয়ে এসেছো? দরকার হয়েছে। এই ধরনের জিনিস আজও আমরা তৈরি করতে পারিনি, তাই বহুবার অ্যান্টিম্যাটার গ্যালাক্সি, যাকে বলা যায় প্রতিবিশ্ব, সেখানে দৈবাত গিয়ে পড়ে আমাদের অনেকে ধ্বংস হয়েছে। আমাদের শরীর আলোর কণিকায় গড়া, কিন্তু অ্যান্টিপার্টিকেল নয়। আলফা সেন্টিউরি এলাকা এই গ্যালাক্সিরই অন্তর্ভুক্ত। তবে তোমাদের যন্ত্রটার বস্তু প্রতিবিম্ব তৈরি করে ফেরত পাঠাবো রোবটের হাতে। অন্যের জিনিস আমরা নিই না, নিলে তা ফেরত দিই। রোবট এনেছি সেই জন্যেই। তোমরাও তাহলে রোবট তৈরি করেছো? বন্ধু, আমরা একই গ্যালাক্সির প্রাণী। পরিবেশের দরুন আমাদের দেহের উপাদানে যতই তফাৎ থাক, একই গ্যালাক্সিতে একই ধরনের সভ্যতার বিকাশ ঘটবে, এটাই প্রকৃতির নিয়ম। তবে তোমরা এখনো পেছনে পড়ে আছো। আমাদের যন্ত্রপ্রাণী তোমাদের চেয়ে বহু উন্নত। তোমাদের খাদ্য কি? এনার্জি। নক্ষত্র থেকে এনার্জি সংগ্রহ করে আমাদের খাদ্য ভাণ্ডার গড়ে তোলা হয়েছে। তুমি হাসছো কেন বন্ধু? রিয়ার মানে আমার আর বৃদ্ধ বন্ধুর প্রতিবিম্ব পাঠিয়েছিলে কেন? কৌতুক। কৌতুক ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। বাশির খাঁকে মারলে কেন? আমার রোবটের পাল্লায় পড়েছিল। ওর নাম বুর্রাক। বুর্রাক এই ঘাঁটি পাহারা দেয়। ও যাকে ছোঁয় সে মারা পড়ে। পৃথিবীতে এসে বুর্রাক বড় নিষ্ঠুর আর বদরাগী হয়ে গেছে। ওকে সামলানো যাচ্ছে না। রিয়াদের মদ্দা ভেড়াটা কি দোষ করেছিল? বুর্রাক ওটা দেখে অবাক হয়েছিল, তাই ছুঁয়ে দেখতে চেয়েছিল। বুর্রাকের পায়ে কি ঘুঙুর বেঁধে রেখেছ? সে আবার কি জিনিস? ওটা ওই যন্ত্রের শব্দ। আমার স্পেসশিপের মতো বুর্রাকও ম্যাগনেটিক এলিমেন্টে তৈরি। আমাকে উদ্ধার করলো কে? বুর্রাক, আমার হুকুমে। আমি পুড়ে ছাই হইনি যে। আমি ওর ধ্বংস ক্ষমতা নিউট্রাল করে দিয়েছিলাম। আমাকে কি বন্দি করে রাখবে বন্ধু? না, তোমার বস্তু প্রতিবিম্ব সৃষ্টি করে নিয়ে তারপর তোমাকে রেখে আসবো। বলেই ওজরাক পেছনের আলোর দেয়ালের সঙ্গে মিশে গেল। এতক্ষণে আমার মাথাটা ঝিমঝিম করতে থাকলো। আবার চোখ বুজে এলো। চেষ্টা করেও চোখ খুলতে পারলুম না। শূন্যে ভাষার আরামদায়ক অনুভূতি আমাকে ঘুমের দিকে টানছিল। কেউ যেন দূর থেকে ডাকছিল। চোখ খুলে দেখি ওজরাক দাঁড়িয়ে আছে। আমার মস্তিষ্কের স্নায়ুতে তার স্নায়ু তরঙ্গের প্রতীকী ভাষা প্রতিধ্বনিত হলো। বন্ধু, তোমার বস্তু প্রতিবিম্ব দেখো কেমন হয়েছে বলো। ভরহীন অবস্থায় ভেসে থেকে দেখলুম অবিকল আরেক আমি দাঁড়িয়ে আছে ওজরাকের পাশে। মুখ দিয়ে মানুষের ভাষায় বলার চেষ্টা করলুম, হায় জয়ন্ত চৌধুরী, কিন্তু কোনো শব্দই বেরোল না। তখন হাত নাড়লুম। আমার প্রতিবিম্ব বাঁ হাত নেড়ে একটু হাসল। ওজরাক জানিয়ে দিল, বাতাস না থাকায় শব্দ হবে না। বাতাসের বদলে আমরা আলোক তরঙ্গ থেকে শ্বাস প্রশ্বাস দিই। আমরা কথা বলি স্নায়ু তরঙ্গের মাধ্যমে। বন্ধু ওজরাক, আমার প্রতিবিম্ব তো অ্যান্টিম্যাটার, তবু বিস্ফোরণ ঘটছে না কেন? শক্তিশালী কণিকার ট্যাকিয়নের ফ্রেমে ঘিরে রেখেছি। ওই স্কেলের মতো জিনিসটা কি? ডুপ্লিকেটিং মেশিন। ওটা বস্তু প্রতিবিম্ব তৈরি করে। রিয়ার, আমার বা কর্নেলের প্রতিবিম্ব তৈরি করেছিলে ওতে? হ্যাঁ, তবে ওটার সঙ্গে আইআর প্রজেক্টর জুড়ে তবেই তোমাদের প্রতিবিম্ব পাঠাতে পেরেছিল। ইমেজ রিফ্লেকশন প্রজেক্টর? আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার এই যন্ত্রটার কথা বলছিলেন বটে। বুড়ো লোকটিকে আমার খুব পছন্দ। ওকে ধরে আনতে বুর্রাককে পাঠিয়ে দাও না কেন? হাতে সময় নেই।
ডাক এসে গেছে, আমাকে রওনা দিতে হবে। ওজরাকের চাঞ্চল্য অনুভব করছিলাম। আমার স্নায়ুতে প্রচণ্ড চাপ লাগছিল। সে একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। এবার দেখতে পেলাম ওর হাতের তালু থেকে আঙুল পর্যন্ত আঁকা বাঁকা 5টা সাদা রেখা ঝিকমিক করছে, বজ্রের প্রতীক। ভয়ে ভয়ে হাত বাড়িয়ে দিলাম। কোনো অনুভূতি জাগল না। মনে হলো না কিছু আঁকড়ে ধরেছি বা স্পর্শ করেছি। যেন শূন্যে করমর্দন করছে, কিন্তু চোখে দেখতে পাচ্ছি তার হাতে আমার হাত। দুটো হাতই পরস্পর ঝাঁকুনি দিচ্ছি। স্নায়ু তরঙ্গের প্রতীকী ভাষায় বিদায় জানাচ্ছি পরস্পরকে। তারপর ওজরাক আলোর দেয়ালের দিকে ঘুরল। অমনি একটা বেটে মূর্তি বেরিয়ে এলো। সঠিক বর্ণনা অসম্ভব, বড়জোর বলা যায় জল দিয়ে একটা বেটে ও চ্যাপ্টা পুতুল বানানো যদি সম্ভব হতো, এই রকমই দেখাতো। ওজরাক চিন্তার ভাষায় আদেশ দিল, বুর্রাক, আমার পৃথিবীর বন্ধুকে রেখে এসো। বুর্রাক আমাকে ধরল। তার শরীর তুলতুলে স্পঞ্জের মতো। আমার প্রতিবিম্ব মমির মতো দাঁড়িয়ে আছে। তার দিকে হাত নেড়ে চিন্তার ভাষায় বললুম, বিদায় জয়ন্ত চৌধুরী। হতচ্ছাড়া দ্বিতীয় জয়ন্ত কেন জানি না গোমড়া মুখে দাঁড়িয়ে রইল। নির্বাসনের দুঃখেই কি? ওজরাক হাত তুলল। বিদায় বন্ধু। কেউ ডাকছিল। চোখ খুলেই ভড়কে গেল। আমার উপর ঝুঁকে আছে চিরচেনা দাড়িওয়ালা একটা মুখ, মুখে সস্নেহ হাসি। কেমন বোধ করছো ডার্লিং? একটু অপেক্ষা করো, কাশিম খান অ্যাম্বুলেন্স আনতে গেছেন। উঠতে গিয়ে টের পেলুম শরীর প্রায় নিঃসাড়, মাথার পেছনে যন্ত্রণা। আস্তে করে বললুম, আমি কোথায়? কান্দ্রার তৃণভূমিতে। বুঝেছি, ওজরাকের রোবট বুর্রাক আমাকে এখানে রেখে গেছে। ওজরাকের রোবট নয় জয়ন্ত, গুজর রাখাল ছেলেরা। অসম্ভব। দক্ষিণের পাহাড়ের ধারে গভীর খাদে একটা ডোবা আছে। জলের ধারে তুমি পড়েছিলে। রাখাল ছেলেরা এত দূর বয়ে এনে আমাকে খবর দিতে গিয়েছিল। এবার দেখলুম চারপাশে ভিড় করে গুজ্জাররা দাঁড়িয়ে আছে। হালাকু এবং রিয়াও আছে। হালাকু ভয় পাওয়া গলায় বলল, হুজুর, উনি ওজরাকে সেলা বুরাকের নাম করছেন। ওজা ডাকাই উচিত ছিল। কি বলছেন? ওজরাক আমার বন্ধু, তার সঙ্গে আমার দেখা হয়েছে। সে আলফা সেন্টারি নক্ষত্র জগতের বাসিন্দা। সে এক আলোর মানুষ। আলোর নয়, নেহাতি রক্ত মাংসের। তার নাম মুসা। কি বলছেন? কে মুসা? এক সময়কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিজ্ঞানী, কাশ্মীরের লোক। ল অফ প্যারিটি নিয়ে গবেষণায় সুনাম ছিল। দুঃখের বিষয়, তিনি পরে কট্টর ভারত বিরোধী হয়ে পড়েন। লাল আপেল দল তারই গড়া। আমি বিশ্বাস করি না। ওজরাকের সঙ্গে আমার কত কথা হয়েছে। সে তুমি পাহাড় থেকে ডোবার জলে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে ডার্লিং। অজ্ঞান অবস্থায় বোধ করি একটু উদ্ভট স্বপ্ন দেখেছ। আমরা আজ দুপুরে পশ্চিম পাহাড়ের ভেতর লাল আপেল নেতা মুসার গোপন ঘাঁটি আবিষ্কার করেছি। মুসা তার ম্যাগনেটিক ফ্লাইং শিপে চেপে আকসাই চীনের দিকে পালিয়ে গেছেন। সঙ্গে রোবটটিকেও নিয়ে গেছেন। তবে তার আবিষ্কৃত ম্যাটার ডুপ্লিকেটিং মেশিন, ইমেজ রিফ্লেক্টর, কিছু লেসার অস্ত্র আর চুরি যাওয়া জিনিসগুলো উদ্ধার করতে পেরেছি। রত্ন, মূর্তি, এগুলো কেন চুরি করতেন মুসা? ডুপ্লিকেটারে ওগুলোর অসংখ্য বস্তু প্রতিবিম্ব তৈরি করে বিদেশে বেচে দরের জন্য অর্থ সংগ্রহই ছিল তার উদ্দেশ্য। কিন্তু মুসা প্রথমে খেয়াল করেনি বস্তু প্রতিবিম্বের অ্যান্টিম্যাটার হওয়ার চান্স আছে। ওতে হাত দিলেই বিস্ফোরণ ঘটবে। পরে ব্যাপারটা খেয়াল হওয়ায় স্পেস রিসার্চ ল্যাব থেকে অ্যান্টিম্যাটার ডিটেকশন সিস্টেম চুরি করেন। কিভাবে চুরি করতেন? ম্যাগনেটিক ফ্লাইং শিপ রেডার স্ক্রিনের পাল্লার বাইরে কোথাও রেখে মিসাইল সিস্টেমের সাহায্যে রোবটটিকে নির্দিষ্ট টার্গেটের দিকে পাঠাতেন। ধরো কোনো জাদুঘরের রত্ন বা মূর্তি হাতাতে চান,
আগে থেকে লাল আপেলের চররা দর্শকের ভিড়ে সেই জাদুঘরে গিয়ে জিনিসটা কোথায় আছে এবং কিভাবে ঘরে পৌঁছানো যাবে সবকিছু তথ্য সংগ্রহ করেছে, নকশা তৈরি করেছে। মুসা সেই সব তথ্য ও নকশার ডাটা কোড ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে রোবটের মাথার ভেতরকার কম্পিউটারে ফিড করিয়েছেন। রোবটটির বুকে টিভি ক্যামেরা ফিট করে দিয়েছেন। এবার রোবটটি কম্পিউটারের সাহায্যে টার্গেটে পৌঁছে কাজ করবে। লেসার বিমের তাপে ঘরের তালা গলবে, লকারে রত্ন থাকলে লকার গলিয়ে ফেলবে। মূর্তির বেলায় অবশ্য কাজটা সহজ। যদি রোবট ভুল করে সেজন্য সাবধানী মুসা ফ্লাইং শিপে বসে টিভি স্ক্রিনে লক্ষ্য রাখতেন। বেগতিক দেখলে রিমোট কন্ট্রোল সিস্টেমে রোবটকে সাহায্য করতেন। রোবটের সামনে মানুষ পড়লে রোবট লেসার বিম প্রয়োগ করে তাকে পুড়িয়ে ছাই করে দেবে। আশা করি পদ্ধতিটা বুঝতে পেরেছ। কিন্তু ঘুঙুরের শব্দ, শীষ, ঝড়। ডক্টর সোম ঠিকই বলেছিলেন। মুসার ম্যাগনেটিক ফ্লাইং শিপ এবং পৃথিবী পৃষ্ঠের চৌম্বক প্রবাহের মধ্যে বিকর্ষণ ঘটত এবং বিকর্ষণজনিত অভিঘাত বায়ুমণ্ডলে তরঙ্গ সৃষ্টি করত। ঝড় এবং ওইসব অদ্ভুত শব্দ তারই ফলাফল। রিয়ার প্রতিবিম্ব, আমার বা আপনার প্রতিবিম্ব নিয়ে কি তামাশা করতেন মুসা? তামাশা নয়, ত্রিমাত্রিক প্রতিবিম্বের মরীচিকা প্রতিফলিত করে ভয় দেখানোই ছিল উদ্দেশ্য, যাতে কেউ পশ্চিম পাহাড় তল্লাটে পা না বাড়ায়। ওজরাকের কিংবদন্তিকে কাজে লাগাতে চেষ্টা করেছেন মুসা। ওজরাকের পাঞ্জাও কি ওমরই তৈরি? না জয়ন্ত, ওগুলো ন্যাচারাল রক ফরমেশন। হাজার হাজার বছর আগে ওই এলাকায় উল্কা পড়েছিল। উল্কার উপাদান আর ভূপৃষ্ঠের শিলা উপাদানের বহু রাসায়নিক পদার্থ আছে। উভয়ের মিশ্রণে বিক্রিয়ার ফলে ওই চাকতিগুলো ব্যাঙের ছাতার মতো সৃষ্টি হয়েছিল। শিলা ছত্রাক বলতে পারো। তবে মুসা এগুলো ওজরাক রহস্যের নিদর্শন হিসেবে কাজে লাগাতেন। চোখে ধুলে দেওয়ার চেষ্টা আর কি। সামরিক বাহিনীর অ্যাম্বুলেন্স এসে গেল। গুজ্জারদের ভিড় হটিয়ে কাশিম খাঁ এলেন, সঙ্গে স্ট্রেচার নিয়ে দুজন স্বাস্থ্যকর্মী। স্ট্রেচারে যখন আমাকে ওঠানো হয়েছে, চোখ গেল পশ্চিম পাহাড়ের দিকে। অমনি ওজরাকের ইন্দ্রজাল দেখতে পেলুম। কি অপরূপ বর্ণবিচ্ছুরণ! ধারায় ধারায় নেমে আসছে অজস্র রঙের ঝর্ণা। কান্দ্রার তৃণভূমিকে স্বর্গের সৌন্দর্যে সাজিয়ে তুলেছে। কে বলে ওজরাক নিছক স্বপ্ন? ওই তো দেখতে পাচ্ছি, আঁকা বাঁকা বর্ণালী রেখায় স্পষ্ট ফুটে উঠেছে তার পাঞ্জার ছাপ। যে আলোর আঙুল আমি দেখেছি, ওই তো তার বিস্ময়কর প্রতীক। তারপরে আমার হাসি পেল। স্বপ্নের ওজরাক আমার প্রতিবিম্ব নিয়ে চলে গেছে 4.3 আলোকবর্ষ দূরের আলফা সেন্টাউরি নক্ষত্রলোকে। এতক্ষণ কি সেখানে ওজরাকের ডাইনিং রুমে বসে দ্বিতীয় জয়ন্ত চৌধুরী খিদের চোটে গপ গপ করে এনার্জি খাচ্ছে? সে কি বুঝতে পারছে সে বাঁ হাতে খাচ্ছে এবং তার পিলে পেটের ডান দিকে, যকৃৎ বাঁ দিকে, হার্ট ডান দিকে? সে এক উল্টো মানুষ। তা না বুঝলে সে বড্ড বোকা। স্নায়ু তরঙ্গের ভাষায় ওজরাকের উদ্দেশ্যে বললুম, বন্ধু, জয়ন্তের ঘিলুতে অন্তত 1 চামচ কসমিক ইন্টেলিজেন্স মিশিয়ে দিও। সে বরাবর বড্ড বোকা। ওজরাকের পাঞ্জা গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কৌশিক, শৈবাল, হৃদ, বিবেক, রাজ ও দেবলীনার সাথে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় কর্নেলের এই সায়েন্স ফিকশন ঘরানার গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাতে ভুল করবেন না। আর সেই সাথে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। নতুন শ্রোতা এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গল্প শোনার পর আপনাদের এই সামান্য অ্যাক্টিভিটি আমাদের আরও অনেক শ্রোতার কাছে পৌঁছতে সাহায্য করবে। এটুকু সাহায্য তো আপনাদের কাছ থেকে আমরা আশা করতেই পারি।
আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেইনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।